নমস্কার শ্রোতা বন্ধুরা, অদ্ভুতুরে অরিজিনালসে আপনাদের স্বাগত। আত্মা অবিনশ্বর, তার কোনো মৃত্যু নেই, তাকে চোখে দেখা যায় না কিন্তু উপলব্ধি করা যায়। ঠিক এভাবেই এক অলৌকিক ঘটনার সম্মুখীন হয় ঝিলাম। কিভাবে সে এই অতিলৌকিক রহস্যের মায়াজালে বদ্ধ হয়ে পড়েছিল তা নিয়ে আজকের গল্প, লেখিকা শ্রেয়া বাগের লেখা ব্লু অর্কিড রহস্য। লেখিকার জন্ম 2000 সালের 4 ডিসেম্বর বেহালার ঠাকুরপুকুর অঞ্চলে। তিনি বিবেকানন্দ কলেজ থেকে উদ্ভিদবিদ্যাতে স্নাতক। সাহিত্য চর্চা সেই ছোটবেলা থেকে, তার পাশাপাশি তিনি একজন সফল চিত্রশিল্পী। এই চ্যানেলের যাবতীয় সৃষ্ট চিত্রগুলি তারই অবদান। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি অন্বেষ, ঝিলামের ভূমিকায় বিদীপ্তা, মিস্টার স্মিথের ভূমিকায় রক্তিম, মিসেস স্মিথের ভূমিকায় মধুরা, এসিপি দেবাদিত্য ঘোষের ভূমিকায় সৌরভ ও অন্যান্য চরিত্রে বৃন্দা, জ্যোতিরাদিত্য এবং অর্বাচীন। শুরু হচ্ছে আজকের গল্প, ব্লু অর্কিড রহস্য। শিলং এয়ারপোর্ট থেকে বেরোতেই মনটা ফুরফুরে হয়ে গেল ঝিলামের। ফ্লাইটের মধ্যে এতক্ষণ যে নতুন শহরে আসার নার্ভাসনেসটা কাজ করছিল, সেটা যেন কোথায় উধাও হয়ে গেছে। লাগেজগুলো টানতে টানতে এয়ারপোর্টের সামনে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে এগোলো সে। সামনে একটা ট্যাক্সির কাঁচ নামানোই ছিল। খোলা কাঁচটায় মুখ নামিয়ে ঝিলাম বলল, দাদা, ব্লু অর্কিড বাংলো যাবেন? ট্যাক্সি চালক বলল, হ্যাঁ যাব, তবে কিছুটা আগে নেমে যেতে হবে। বাংলোটা একটু উঁচুতে, জঙ্গলের দিকটায়। অত উঁচুতে গাড়ি নিয়ে যেতে পারবো না। আপনাকে অন্তত 15-20 মিনিট পায়ে হেঁটে বাংলায় পৌঁছতে হবে। অগত্যা ট্যাক্সি চালকের কথায় রাজি হয়ে ঝিলাম লাগেজগুলো নিয়ে ট্যাক্সিতে উঠে বসল। পায়ে হাঁটা ওই 15-20 মিনিট বাদ দিলে তাও মোটামুটি 2 ঘন্টার রাস্তা। ট্যাক্সি চলতে শুরু করলে পিছনের কাঁচটা সামান্য নামিয়ে দিল ছিলাম। ব্যাগটা থেকে মোবাইল বার করে কানে ইয়ারফোন লাগিয়ে প্লেলিস্টে একটা পছন্দের গান চালিয়ে দিল। স্বপ্নের মতো সুন্দর শহর শিলং। ছোটবেলা থেকেই পাহাড় এবং বৃষ্টি খুব পছন্দ তার। আর যদি দুটোই একসঙ্গে পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই। তাই যখন লখনৌয়ের ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট থেকে পাইন গাছ নিয়ে রিসার্চের জন্য তাকে বেছে নেওয়া হলো, সে এক কথায় রাজি হয়ে গিয়েছিল। বছর 2 আগে কলকাতার বালিগঞ্জ সায়েন্স কলেজ থেকে বটানিতে এমএসসি পাশ করে লখনৌয়ের ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে রিসার্চ ফেলো হিসেবে জয়েন করে সে। মা অবশ্য প্রথমে আপত্তি করেছিলেন। এরকম অচেনা একটা জায়গায় একা তাকে কিছুতেই ছাড়তে রাজি হননি, কিন্তু ঝিলাম এবং তার বাবার জোড়াজুড়িতে শেষ অবধি সায় দিয়েছেন। তার থাকার বন্দোবস্ত হয়েছে ব্লু অর্কিড বাংলোয়। বাংলোটা ঝিলামের মামার এক বন্ধুর। দুজনেই ডাক্তার এবং বন্ধুত্ব সেই কলেজ জীবন থেকে। ভদ্রলোক অ্যাংলো ইন্ডিয়ান। রিটায়ার করার পর সস্ত্রীক চলে আসেন শিলংয়ে, বংশ পরম্পরায় পাওয়া তার এই বিশাল বাংলো বাড়িতে। আর বাড়িটা নাকি শহর থেকে একটু দূরে, পাইন গাছের জঙ্গল ঘেঁষা। তাই রিসার্চের কাজে তার বেশ সাহায্যই হবে। সব মিলিয়ে এই শহরে গোটা 15 দিন বেশ ভালোভাবেই কাটবে মনে করে ঝিলামের মনটা উৎফুল্ল হয়ে উঠল। এসব ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে পড়েছিল সে। সময়টা নভেম্বরের মাঝামাঝি। শীত আসতে আর বেশি দেরি নেই। সামনেই আবার চেরি ব্লসম ফেস্টিভ্যাল, তারই আয়োজন চলছে গোটা শহর জুড়ে। এই সময় দূর দূরান্ত থেকে টুরিস্টরা আসে এই ফেস্টিভ্যাল দেখতে।
তাই এই সময় হোটেল বা গেস্ট হাউস পাওয়া ডুমুর গাছে ফুল দেখার মতোই প্রায় অসম্ভব একটি ঘটনা। প্রায় সব হোটেলই 1 মাস আগে থেকে বুকড, আর তাছাড়া এই হট্টগোলের মাঝে রিসার্চের কাজই ঠিকমতো করতে পারতো না। তাই নিরিবিলি জায়গায় বাংলোটির খোঁজ পেয়ে নিজেকে বেশ লাকি মনে হয় ঝিলামের। তারই ভাবনায় ছেদ পড়ে ট্যাক্সি চালকের কথায়। ম্যাডাম, আকাশের অবস্থা ভালো নয়, বৃষ্টি আসতে পারে। আপনি বাংলো অব্দি হেঁটে যেতে পারবেন তো? ট্যাক্সি চালকের কথায় ঝিলামের মনে হলো আকাশটা একদম কালো করে এসেছে, আর মাঝে মাঝে আকাশের বুক চিরে আলোর রেখা ফুটে উঠেছে। কিন্তু তার ভয়ের কোনো কারণ নেই। প্রবল বৃষ্টির ছায়া অঞ্চল বলে ছাতা এবং রেইনকোট দুটোই সঙ্গে এনেছে সে। ট্যাক্সি চালককে বলল, হ্যাঁ, আমি যেতে পারবো, কোনো অসুবিধা হবে না। হালকা হেসে মাথা নাড়ল ট্যাক্সি চালক। কিছুক্ষণ পর আবার বলল, আচ্ছা ম্যাডাম, একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ বলুন। আপনাকে দেখে মনে হচ্ছে এখানে বেড়াতে বা কোনো কাজে এসেছেন। আপনি কি ওই বাংলোর মালিকের কেউ হন? ঝিলাম বলল, না, আমি আসলে এসেছি গাছ নিয়ে রিসার্চ করতে, আর এই বাংলোর যিনি মালিক উনি আমার এক আত্মীয়ের পরিচিত। ট্যাক্সি চালক বলল, এত হোটেল থাকতে শেষমেশ ওই বাংলোতেই এলেন? শুনেছি ওখানে নাকি ভূত আছে। ট্যাক্সি চালকের কথা শুনে হেসে ফেলতে গিয়েও হাসি চেপে নিয়ে সে বলে, ধুর, ভূত বলে কিছু হয় নাকি? ট্যাক্সি চালক বলল, ম্যাডাম, শুনেছি ওই পাইন গাছের জঙ্গলে নাকি প্রেতাত্মা আছে। অনেকে নাকি কাদের যেন ঘোরাঘুরি করতে দেখেছে। ইতিমধ্যে বৃষ্টি নেমেছে আর তার গন্তব্যস্থলও আসন্ন। তাই ট্যাক্সি চালকের এইসব আজগুবি গল্প শোনার থেকে আপাতত নামার জন্য প্রস্তুত হতেই বেশি মনোযোগী হলো সে। ট্যাক্সির ভাড়া মিটিয়ে এবং বাংলোর রাস্তাটা দেখে নিয়ে ঝিলাম লাগেজগুলো নিয়ে সামনের বাসস্ট্যান্ডের শেডের তলায় দাঁড়াল। বৃষ্টি পড়ছে মুষলধারে, আর সঙ্গে পুরো রাস্তাটা জুড়ে এক রাশ কুয়াশা। ট্যাক্সিটা ক্রমশ ছোট হতে হতে কুয়াশায় মিলিয়ে গেল। বাসস্ট্যান্ডের পাশ থেকে একটা রাস্তা উঠে গেছে পাহাড়ের ঢালে। ওই রাস্তা ধরে 15-20 মিনিট গেলেই বাংলোটা পড়বে, সেরকমই বলল ট্যাক্সি চালক। কিন্তু এতগুলো লাগেজ নিয়ে এই বৃষ্টির মধ্যে ওপরে ওঠাও রিস্কি। তাই মনে মনে ঝিলাম ঠিক করলো বৃষ্টি থামলেই যাবে। হাত ঘড়িতে সময় দেখলো দুপুর 3:30 বাজে, কিন্তু চারদিকের অবস্থা দেখে মনে হচ্ছে সন্ধে 6টা। 12টার সময় ফ্লাইট থেকে নেমেছে সে। ভেবেছিল বেশি সময় লাগবে না আসতে, কিন্তু চেরি ব্লসম ফেস্টিভ্যালের প্রস্তুতির জন্য রাস্তায় ভীষণ জ্যাম, আর তাতেই দেরি হয়ে গেল। রাস্তার দিকে তাকিয়ে দেখল ঝিলাম চারপাশ প্রায় শুনশান। মাঝে মাঝে দেখা যাচ্ছে পথ চলতি ছাতা হাতে 2-1 লোক আর কয়েকটি স্পিডে চলে যাওয়া গাড়ি। একে বৃষ্টি, তার উপর কুয়াশা। বেশ শীত করতে লাগলো ঝিলামের। বৃষ্টির ঝাপটায় জামা কাপড়ও প্রায় ভিজে গেছে। এগোবে কি এগোবে না ভাবছে এমন সময় হঠাৎ ঘন কুয়াশার মধ্যে থেকে একটা গাড়ি এসে থামল তার সামনে। পুলিশের গাড়ি। একজন বছর 30-এর যুবক গাড়ি থেকে নেমে এগিয়ে এলেন তার দিকে। তিনি বললেন, হ্যালো, আই এম এসিপি দেবাদিত্য ঘোষ। এই এদিকটা একটু টহল দিচ্ছিলাম, দেখলাম আপনি একা দাঁড়িয়ে। কোনো প্রবলেমে পড়েছেন? ঝিলাম দেখল ভদ্রলোকের পরনে খাকি রঙের পোশাক, যার অর্ধেকের বেশি ঢেকে গেছে কালো রেইনকোটে, এবং রাশভারী চেহারায় গোফটিও বেশ মানানসই। ঝিলাম হেসে উত্তর দেয়, হাই, আই এম ঝিলাম চ্যাটার্জি ফ্রম কলকাতা। রিসার্চের কাজে এসেছি এই কাছেই ব্লু অর্কিড বাংলোয়। আপাতত বৃষ্টির জন্য এগোতে পারছি না। আচ্ছা আচ্ছা, আপনি মিস্টার অ্যাডাম স্মিথের বাড়িতে এসেছেন। উনি তো এখানকার খুব সম্মানীয় একজন ব্যক্তি, এবং ওনার ওয়াইফও। তা উনি কি আপনার আত্মীয়? আসলে উনি আমার মামার বন্ধু। ও, আই সি। তা আপনার রিসার্চের বিষয়টা কি জানতে পারি? আগে পাইন গাছ নিয়ে। ও, তাহলে আপনি বটানিস্ট। নাইস টু মিট ইউ ম্যাডাম। আপনি নির্দ্বিধায় কাজ চালিয়ে যান।
আর যদি কোনো সমস্যায় পড়েন তাহলে আমার ফোন নাম্বারটা রাখুন, যদি দরকার পড়ে। বুঝতেই তো পারছেন, জঙ্গলে তো অনেক রকম সমস্যাই হতে পারে। ঝিলাম এসিপির নম্বরটা মোবাইলে সেভ করে কৃতজ্ঞতা ভরা হাসি নিয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ স্যার। এরপর এসিপি বিদায় নিলেন। ঝিলাম দেখল বৃষ্টিটা খানিকটা ধরে এসেছে। এরই মধ্যে ল্যাম্পপোস্টের আলোগুলো জ্বলে উঠেছে। ঝিলাম লাগেজগুলো নিয়ে অতি সাবধানে ঢালু রাস্তা ধরে উঠে এলো। বাংলো বাড়িটা ইংরেজ আমলের, পুরনো মার্বেল পাথরে তৈরি বিরাট বড় পাঁচিল, গায়ে সুন্দর কারুকার্য, জঙ্গি গাছপালায় ঢেকে গেছে। পাঁচিলের ওপর কাঁটা তারের বেড়া। একটু অবাক হলো ঝিলাম। একেই অত উঁচু পাঁচিল, কেউ চাইলেও উঠতে পারবে না, তারপরেও আবার কাঁটা তারের কি প্রয়োজন? দেওয়ালে একটা নেম প্লেট লাগানো, ডক্টর অ্যাডাম স্মিথ, মিসেস ক্রিস্টি স্মিথ, এস্টাবলিশড ইন 1845। বিশাল মরচে ধরা লোহার গেটটার ওপর ব্রিটিশ স্টাইলে কার্ভ করে লেখা ব্লু অর্কিড। আর পুরো গেটটা জুড়ে অজস্র গুল্মলতা ছড়িয়ে আছে। হঠাৎ একটা ক্যাচ করে শব্দ হলো। লোহার গেট খুলে বেরিয়ে আসছেন একজন বৃদ্ধ ভদ্রলোক। পরনে পুরনো রংচটা খাকি রঙের পোশাক, মাথায় পাগড়ি। তিনি ঝিলামের দিকে এগিয়ে এসে বললেন, নমস্কার ম্যাডাম, আপনি ঝিলাম চ্যাটার্জি? আসুন আসুন, ভিতরে আসুন। ঝিলামকে কিছু বলার সুযোগ না দিয়ে আবার বলে উঠলেন, আমি এই বাংলোর কেয়ারটেকার। সারাদিন এখানেই থাকি। হাট বাজার, বগিচার যত কাজ, এছাড়াও অন্যান্য ফাইফরমাইশ আমি করে দিই। স্যার ম্যাডাম আপনার জন্য অপেক্ষা করছেন, আসুন আসুন। লোহার গেট পেরিয়ে নুড়ি বিছানো সরু রাস্তা দিয়ে তারা চলেছে। দুপাশে বিস্তৃত বাগান, তবে অন্ধকারের জন্য কিছুই বোঝা যাচ্ছে না। সে বলল, আচ্ছা, রাস্তাটা এত অন্ধকার কেন? সাপখোপের ভয় ঠয় নেই তো? কেয়ারটেকার ভদ্রলোক বললেন, সাপ খোপ বলতে জহরিলা সাপ কিছু নেই এখানে। আর দু একটা যা আছে সেগুলো মানুষের থেকে 10 হাত দূরেই থাকে। তাছাড়া আমি হর হপ্তাহ একবার করে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিই। বাগিচার আলোগুলো বহুদিন যাবৎ খারাপ হয়ে আছে। নেহাত সন্ধ্যের পর বেরোনো প্রয়োজন হয় না, তাই আর সারানো হয়নি। বলেই একটু খিক খিক করে হাসলেন ভদ্রলোক। বাংলো বাড়িটা পুরনো ভিক্টোরিয়ান আদলে তৈরি। বিশাল বিশাল থামওয়ালা 3 তলা বাড়িটা যেন বুক উঁচু করে যুগের পর যুগ একাই রাজত্ব করে চলেছে এই পাহাড় ঘেরা অরণ্যভূমিতে। বাড়ির ঠিক সামনেটায় একটা হ্যালোজেন জ্বলছে, আর সেই আলোয় দেখা যাচ্ছে দেওয়ালের পলেস্তারা খসে গেছে জায়গায় জায়গায়, যেন বহু দিনের পুরনো ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে যুগ যুগ ধরে। সিঁড়ি দিয়ে ওঠার সময় ঝিলামের হঠাৎ চোখে পড়ল একটু দূরে একটা বড় সেগুন গাছ। মিশকালো অন্ধকারের মধ্যে শাখা প্রশাখা ছড়িয়ে নিজের অস্তিত্বের জানান দিচ্ছে। কিন্তু ঝিলামের কেন জানি না মনে হলো যে ওখানে কিছু একটা ছিল ওই গাছটার আড়ালে। চোখ পড়তেই সরে গেল। এতক্ষণ যেন ওকেই লক্ষ্য করছিল। আশেপাশে তাকিয়ে দেখল, কই কেউ তো নেই। তাহলে কি এতটা জার্নির ধকলে হ্যালুসিনেট করলো? তাই হবে হয়তো। ঝিলামকে চুপচাপ দাঁড়িয়ে পড়তে দেখে কেয়ারটেকার ভদ্রলোক তাড়া লাগালেন, আরে ম্যাডাম, দাঁড়িয়ে পড়লেন যে, আইয়ে। গুটি গুটি পায়ে তারা বাংলোর ভিতর ঢুকল। সদর দরজা পেরোতেই একটা লম্বা করিডোর, তার দুই পাশের দেওয়ালে বহু পুরনো তৈলচিত্র, পোড়ামাটির পট, অ্যান্টিক ওয়াল ল্যাম্প ইত্যাদি শোভা পাচ্ছে। কেয়ারটেকার ঝিলামকে নিয়ে বেশ বড়সড় একটা হল ঘরে ঢুকল। বাড়িটির বাইরের মতো অবস্থা ভিতরে চোখে পড়ছে না, বরং বাড়িটির ইন্টেরিয়র বেশ ঝকঝকে এবং সাজানো গোছানো। খুব যত্ন সহকারে যে নিয়মিত পরিষ্কার করা হয় তা বোঝা যাচ্ছে।
হলঘরটি বিশাল। লাল মার্বেলের নকশা কাটা মেঝেতে দামি কার্পেট পাতা এবং সামনেই একটা রাজকীয় মডেলের সোফা সেট আর কাঁচের সেন্টার টেবিল। হলঘরের ঠিক মাঝখানে একটা বড় ঝাড় লণ্ঠন ঝুলছে সিলিং থেকে। সোফায় বসে আছেন এক প্রৌঢ় দম্পতি। ভদ্রলোকের বয়স আনুমানিক ৬০-৬৫ হবে এবং ভদ্রমহিলার বয়সও বছর ৫৫-র কম হবে বলে মনে হয় না ঝিলামের। হ্যালো মাই চাইল্ড, আসতে কোনো অসুবিধা হয়নি তো? ঝিলামকে একটা সোফার দিকে হাত দেখিয়ে বসতে বলার ইঙ্গিত করে বললেন ভদ্রলোক। ঝিলাম হেসে উত্তর দেয়, আগে না, অসুবিধা কিছু হয়নি। ঝিলাম লক্ষ্য করল ভদ্রলোক অ্যাংলো ইন্ডিয়ান এবং দেখতে ইংরেজদের মতো হলেও বাংলা ভাষার ওপর বেশ দক্ষতা আছে। ঝিলামের জড়তা কাটাতে ভদ্রলোক বলে উঠলেন, আমার নাম অ্যাডাম স্মিথ। নামের আগে একটা ডক্টর উপাধি আছে, কিন্তু অকারণে ব্যবহার করতে ইচ্ছা করে না। যতক্ষণ রোগী দেখি এই উপাধি শুধু ততক্ষণের জন্য। তার বাইরে আমি একজন উদ্ভিদ প্রেমী এবং খাদ্যরসিক মানুষ। বলেই আবার হো হো করে হেসে উঠলেন তিনি। পরক্ষণেই আবার বললেন, আচ্ছা, ইনি আমার ওয়াইফ মিস ক্রিস্টি স্মিথ। তুমি আমাদের আঙ্কেল আন্টি বলেই ডেকো। এইরকম আন্তরিক আতিথেয়তা ঝিলামের মন ছুঁয়ে গেল। একরাশ হাসি নিয়ে সে বলল, তাই হবে আঙ্কেল। মিসেস স্মিথ এবার মুখ খুললেন। তোমার জামা কাপড় তো একদম ভিজে গেছে দেখছি। তোমার জন্য দোতলায় একটা ঘর পরিষ্কার করে রেখেছি। রামখিলান তোমায় ঘরটা দেখিয়ে দেবে। চটপট গিয়ে জামা কাপড় বদলে একটু ফ্রেশ হয়ে নাও তো। ততক্ষণে আমি তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। বলে মিষ্টি হাসলেন মিসেস স্মিথ। তারপর বৃদ্ধ কেয়ারটেকারকে বললেন, রামখিলান, ওকে ওর ঘরটা একটু দেখিয়ে দাও। ওকে জি ম্যাডাম। হলঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে এলো ওরা। সামনে একটা লম্বা করিডোর। দ্বিতীয় ঘরটা খুলে ঝিলামকে দেখিয়ে দিলেন কেয়ারটেকার। ঘরটা যেরকম হবে বলে আশা করছিল ঝিলাম, তার থেকেও বেশ খানিকটা বড়। ঘরের একদম মাঝখানে একটা কাঠের পালঙ্ক, তার পাশে একটা বেডসাইড টেবিল, একদিকে একটা স্টাডি টেবিলও রয়েছে। এছাড়া আছে একটা কাঠের ওয়ার্ড্রব। বিছানার উল্টো দিকে একটা ব্যালকনিও আছে, সেখানে একটা চেয়ার রাখা। ঘরটা ঝিলামের খুব পছন্দ হলো। তারপর লাগেজগুলো ঘরে ঢুকিয়ে কেয়ারটেকারকে বলল, রামখিলান কাকা, আমি না এখন কিছু খাবো না। আন্টিকে একটু বলে দিও আমার জন্য ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। আমি এখন একটু ঘুমোবো। আসলে সারাদিন জার্নিতে ভীষণ টায়ার্ড। কেয়ারটেকার বললেন, ঠিক আছে ম্যাডাম। লোকটা চলে গেলে ঝিলাম আগে স্নান করে ফ্রেশ হয়ে নিল। তারপর এক এক করে জামা কাপড় এবং রিসার্চের দরকারি ফাইল, এক্সকারশন কিট সব ওয়ার্ড্রবে সাজিয়ে রাখল। তারপর রাত ৮টা অবধি টানা ঘুম দিল। তারপর বলো ঝিলাম, তোমার গবেষণার বিষয়টা একটু নিয়ে বলো আমাদের। ডাইনিং টেবিলে বসে খাবার মুখে তুলতে তুলতে বললেন ডক্টর স্মিথ। ঝিলাম ঘুম থেকে ওঠার পর রামখিলান কাকা তাকে ডিনারের জন্য ডেকে নিয়ে আসেন একতলায় এই ডাইনিং রুমে। সে এসে দেখে এলাহি আয়োজন করা হয়েছে তার জন্য। বাটার নান, মাটন কিমা কারি, পোলাও, বাটার চিকেন এবং রসগোল্লা। রসগোল্লাটা বাদ দিয়ে সবকটা ডিশই মিসেস স্মিথ নিজের হাতে রান্না করেছেন তার জন্য। এহেন আতিথেয়তায় ঝিলাম রীতিমতো লজ্জা পাচ্ছে দেখে মিস্টার স্মিথ তার গবেষণার বিষয় নিয়ে জানতে চান ঝিলামকে আরও সহজ করার জন্য। ঝিলাম বলতে শুরু করে, পাইন গাছ থেকে একরকম রেজিন পাওয়া যায়, যার মধ্যে অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিজ রয়েছে। আর এই বিশেষ গুণটাকে কাজে লাগিয়ে অনেক রকম ওষুধ তৈরি হয়। আমার কাজ হলো ফার্দার রিসার্চ করে এটি অন্য আরও কিভাবে ব্যবহার করা যায় সেটা খুঁজে বের করা। একই সাথে পাইন নাটস বলে এক ধরনের বীজ পাওয়া যায়, যেটা অবশ্য সব গাছে নয়, বিশেষ কিছু প্রজাতিতেই মেলে। সেটি নিয়েও রিসার্চ চলছে। বাহ, দারুণ ব্যাপার তো। তা তোমার কাজের জন্য খুব একটা দূরে যেতে হবে না। আই গেস আমাদের বাংলোর পিছনেই পাইন ফরেস্ট। আজ সবে এলে,
কালকের দিনটা রেস্ট নিয়ে পরশু থেকে শুরু করে দিও তোমার কাজ। হালকা হেসে সম্মতি জানাইছিলাম। ডিনার শেষে নিজের ঘরে ফিরে ল্যাপটপটা নিয়ে বসল সে। ঘরের আলোটা নিভিয়ে একটা হালকা নীল রঙের আলো জ্বালিয়ে দিল। মিস্টার এবং মিসেস স্মিথ খুবই মিশুকি, তার ওপর নিঃসন্তান দম্পতি। তাই একজন 25 বছর বয়সী বটানি রিসার্চারকে পেয়ে তারা ভীষণ খুশি। ল্যাপটপ খুলে শিলংয়ের ওয়েদার ফোরকাস্টটা দেখতে গিয়ে ঘরের দরজার কাছে মেঝের ওপর চোখ পড়ল তার। মেঝের ওপর হালকা নীল আলো এসে পড়েছে, কিন্তু কিন্তু তার মধ্যে ওটা কি? একটা ছায়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো একটা একটা মানুষের ছায়া বলেই তো মনে হচ্ছে। বুকটা ছ্যাঁত করে ওঠে তার। কাঁপা কাঁপা গলায় চেঁচিয়ে ওঠে, কে কে ওখানে? তৎক্ষণাৎ সরে যায় ছায়াটা। ঝিলাম ছুটে এসে উঁকি মারে লম্বা করিডোরটায়, কিন্তু কাউকে দেখতে পায় না সে। একটু এগিয়ে সিঁড়ির বাঁকটাও দেখে আসে, না, কেউ তো নেই। তাহলে কি এতটাই ভুল দেখল? বাড়িতে ঢোকার সময় তার মনে হয়েছিল যেন কেউ নজর রাখছে তার উপর, কিন্তু এখানে তো তাকে কেউ চেনেই না। ভেবে কুল কিনারা খুঁজে পায় না ছিলাম। ঘরে এসে দরজাটা লক করে দেয়। ল্যাপটপটা নিয়ে কিছুক্ষণ ঘেঁটে শুয়ে পড়ে। আধ ঘন্টার মধ্যে ঘুমিয়েও পড়ে সে। ঘুমে অচৈতন্য ছিলাম, বুঝতেও পারে না অতর্কিতে কেউ নজর রাখছে তার ওপর। গুড মর্নিং ঝিলাম। ঝিলামকে হল ঘরে ঢুকতে দেখে বললেন মিসেস স্মিথ। মিস্টার স্মিথ পেপার পড়ছিলেন মনোযোগ দিয়ে। স্ত্রীর স্বর শুনে মুখ তুললেন। গুড মর্নিং আঙ্কেল আন্টি। হাসতে হাসতে বলল ঝিলাম। সেন্টার টেবিলে ইতিমধ্যে ব্রেকফাস্ট সাজিয়ে ফেলেছেন মিস্টার স্মিথ। ব্রেড, বাটার, বয়েলড এগ, স্যালাড, ফ্রুট আর ব্ল্যাক কফি সহযোগে চমৎকার ব্রেকফাস্ট। একটা ছোট ট্রেতে বাটিতে করে মধুর মতো দেখতে কিছু একটা রাখা। বাটিটা হাতে নিয়ে ঝিলামের দিকে এগিয়ে দিয়ে মিসেস স্মিথ বললেন, টেস্ট করে দেখো, আমাদের শিলংয়ের বিখ্যাত অরেঞ্জ হানি কমলা লেবুর ফুল থেকে পাওয়া যায়। গল্প করতে করতে খাওয়া শেষ করলো তিনজনে। মিস্টার স্মিথ বললেন, তুমি বরং আজ বাগান আর বাড়িটা ঘুরে দেখো। কোনো কিছু দরকার হলে রামখিলানকে বলবে, ও এনে দেবে। বাংলোর সামনেটায় বেশ খানিকটা জায়গা জুড়ে বাগানটা। আহামরি কিছু সুন্দর না হলেও বেশ পরিষ্কার সাজানো গোছানো। পাঁচিলের বাউন্ডারি বরাবর বড় বড় সেগুন, আখরোট, পাইনের গাছ, আর তার মধ্যে রয়েছে রকমারি ফুলের গাছ, গোলাপ, লিলি, অর্কিড, আরও কত কি। এছাড়াও রয়েছে বাহারি গাছ। বাগানের একদিকে একটা গ্রিন হাউস, তাতে রং বেরঙের অর্কিড, গোলাপি, নীল, হলুদ, সাদা, কালো, অনেক। এক সময় থা এই বাড়িতে নীল অর্কিডের খুব চাষ হতো। বিদেশে রপ্তানিও হতো প্রচুর। 6-7 জন মালি মিলে কাজ করতো। এখন আর কেউ যত্ন নেওয়া নেই। আমি যতটুকু পারি করি আর কি। ঝিলামকে মুগ্ধ দৃষ্টিতে অর্কিডগুলোর দিকে তাকিয়ে থাকতে দেখে কথাগুলো বলে চলেন বৃদ্ধ কেয়ারটেকার রামখিলান। কখন যে তিনি পাশে এসে দাঁড়িয়েছেন বুঝতে পারেনি ছিলাম। তাই জন্যই বোধহয় বাড়িটার এমন নাম, ব্লু অর্কিড। বলল ছিলাম। হেসে মাথা নাড়লেন কেয়ারটেকার। এরপর নিজের কাজে চলে গেলেন। বাগানটা ঘুরতে ঘুরতে ঝিলাম খেয়াল করল বাগানের শেষ প্রান্তটা বেড়া দেওয়া আর ঝোপঝাড়ে ভরা। তার পিছনে কয়েকটা বড় বড় গাছ, কিন্তু জায়গাটা তো এই বাড়ির চৌহদ্দির মধ্যেই। তাহলে এরকম বেড়া দেওয়া কেন? কেউ কি ওদিকটায় যায় না? তখনই তার নজরে পড়ল বেড়াটা একটা জায়গায় একটু অন্য রকম। কাছে গিয়ে বুঝল ওটা আসলে দরজা।
দরজাটা আস্তে করে খুলে এগিয়ে গেল সে। ঝোপঝাড়ের মধ্যে দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে বাংলোর পেছন দিকে। তার মানে এদিকটায় মানুষের যাতায়াত আছে, না হলে জংলি গাছপালার মধ্যে রাস্তাটা ঢেকে যেত। পিছনে এসে ঝিলাম দেখে বাড়ির সামনেটা ঠিক যতটা পরিষ্কার ও সাজানো, পিছন দিকটা ঠিক ততটাই অপরিচ্ছন্ন জঙ্গল হয়ে আছে। একটু এগোতেই থমকে যায় সে। পাঁচিলের দিকটায় একটা দোতলা টাওয়ার। বহুকাল যে যত্ন নেওয়া হয়নি তা বোঝা যাচ্ছে। সেদিকে এগিয়ে যায় ঝিলাম। লাল রঙের পাথর দিয়ে তৈরি টাওয়ারটা সময়ের সঙ্গে কালচে রূপ নিয়েছে। দরজা এবং জানলাগুলো কাঠের, আর একদম ওপরে লাল টালির ছাদ। ঝিলাম দেখল দরজায় একটা চকচকে তালা ঝুলছে। তার মানে ভেতরে ঢোকার উপায় নেই। আশপাশটা দেখতে লাগলো সে। জায়গাটা বাংলোর ঠিক পেছনে, জংলি ঝোপঝাড়ে ভরা। তার মধ্যেই কোথাও জংলি ফুল ফুটে আছে। অনেক সময় গাছের আননোন স্পিসিসও খুঁজে পাওয়া যায় এই সব জায়গায়। খুঁটিয়ে দেখতে লাগলো সে। একটা প্যাঁচানো সিঁড়ি উঠে গেছে বাড়িটার ছাদ অব্দি। হঠাৎ 4-5 হাত দূরে মাটির ওপর নজরে পড়ল একটা চৌকো মতন জায়গা। দৈর্ঘ্যে 5 ফুট মতো হবে। জায়গাটা বিশেষ করে ঝিলামের দৃষ্টি আকর্ষণ করল, কারণ সেখানে কোনো আগাছা বা ঝোপঝাড় নেই। কেউ যেন সযত্নে পরিষ্কার করে রেখেছে, এবং সেই অংশটায় মাটির পরিমাণও যেন তুলনামূলক বেশি। সামান্য উঁচু হয়ে আছে জায়গাটা। স্ট্রেঞ্জ, আপন মনেই বলল ঝিলাম। ঠিক তখনই খট করে একটা শব্দ হলো। ঝিলাম মুখ তুলে শব্দের উৎস খোঁজার চেষ্টা করতেই তার চোখে পড়ল বাড়ির 3 তলার একটা জানলায় একটা ছায়ামূর্তি এক দৃষ্টে তাকিয়ে আছে তার দিকে। চোখ দুটো যেন অন্ধকারে জ্বলছে। বন্ধ কাঁচের মধ্যে থেকেও তা স্পষ্ট দেখতে পেল সে। তার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। কি দেখলো সেই মাত্র? আরে ম্যাডাম, আপনি ইধার কি করছেন? কেয়ারটেকারের কথায় টনক নড়ে তার। শূন্য দৃষ্টিতে তাকায় সে, যেন ভাষা হারিয়ে ফেলেছে। তারপর নিজেকে সামলে নিয়ে বলে, ওই 3 তলার জানলাটায় কেউ একটা দাঁড়িয়ে ছিল। কেয়ারটেকার বললেন, 3 তলায়? কিন্তু ওই তলাটা তো ফাঁকাই থাকে। স্যার ম্যাডাম তো 1 তলাতেই থাকেন। উপরে উঠতে কষ্ট হয় বই কি। নেমে একবার আমি গিয়ে একটু ঝাঁপুছ করে আসি। আপনি কি দেখেছেন? না, ঝিলাম ভুল দেখেনি। কালকের রাতের দুটো ঘটনা সে ক্লান্তির কারণে হ্যালোসিনেশন ভেবে উড়িয়ে দিয়েছিল, কিন্তু এখন তো সে ক্লান্ত নয়। এই দিনের আলোয় সে এতটা ভুল দেখবে না কিছুতেই। আপাতত এই বিষয়ে আর কোনো কথা বলল না সে। রামখিলান কাকাকে বলল যে গাছপালা দেখতে দেখতে এদিকটায় এসে গেছিল। তারপর রামখিলান কাকার সঙ্গে ফিরে চলল বাংলোর দিকে। নিজের ঘরে ফিরে এসে সকালে ঘটে যাওয়া ঘটনাটা নিয়ে ভাবতে থাকেছিলাম। তার ঘরটা বাংলোর সামনের দিকটায়। ব্যালকনি থেকে নিচের বাগানটা দেখা যায়। সে ভাবল 3 তলায় গিয়ে সেই ঘরটার খোঁজ করবে যেখানে আজ ছায়া মূর্তিটা দেখেছিল। কিন্তু তারপর ভাবল অন্য লোকের বাড়িতে এরমভাবে ঘুরে বেড়ানোটাও ঠিক হবে না। এদিকে মিস্টার এবং মিসেস স্মিথকে সে কিছু বলতেও পারছে না। ওনারাই বা কি ভাববেন। সেসব দিকে এখন মন না দিয়ে এক্সকারশনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাকপ্যাকটায় গুছিয়ে নিল সে। কাল থেকেই রিসার্চের কাজ শুরু করবে। দুপুরবেলা লাঞ্চের পর একটু ঘুমিয়ে নিল ঝিলাম। বিকেলবেলা এখন মনটা ফুরফুরে লাগছে। ব্যালকনিতে এসে দাঁড়ালো সে।
আজ সকাল থেকে ওয়েদারটা বেশ ভালো আছে, বৃষ্টিও হয়নি একদম। না হলে চেরাপুঞ্জির এই অঞ্চলে বৃষ্টি হবে না এমনটা আশা করা যায় না। অবশ্য শীতের সময় বৃষ্টিটা তুলনামূলক কমে আসে। গোধূলির এই সময়টায় বেশ মায়াময় দেখাচ্ছে চারপাশের প্রকৃতিকে। বেশ খানিকটা সময় ব্যালকনিতে কাটালো সে। ধীরে ধীরে অন্ধকার নামতে শুরু করেছে পাহাড়ের বুকে। হঠাৎ তার নজরে পড়ল নিচে বাগানের শেষ প্রান্তে ওই ঝোপঝাড়ের কাছে কি যেন একটা চকচক করছে। একটা সবুজ রঙের হালকা আলো যেন ঠিকরে বেরোচ্ছে অন্ধকারের মধ্যে। গ্লোয়িং ফাঙ্গাস। অস্ফুটে উচ্চারণ করে সে। বটানিস্ট হওয়ার সুবাদে এর আগে অনেক রকম ফাঙ্গাস নিয়ে কাজ করতে হয়েছে তাকে, তারই অন্যতম এই গ্লোয়িং ফাঙ্গাস। অন্ধকারে সবুজ আলো উৎপাদনে সক্ষম এই নিরীহ ছত্রাকটি। এই ছত্রাকটি বিশেষত পাওয়া যায় এই মেঘালয় রাজ্যেরই জয়ন্তিয়া পাহাড়ে এবং ব্রাজিলে। চেরাপুঞ্জির এইরকম একটা অঞ্চলে এই ছত্রাক পাওয়া যায় বলে সে আগে শোনেনি। সে যা ভাবছে তা যদি সত্যি হয় তাহলে একটা দারুণ আবিষ্কার হবে। হয়তো এটা নতুন কোনো প্রজাতি। ঝিলাম তাড়াতাড়ি নিচে নেমে আসে। নিচে এসে দেখে মিস্টার এবং মিসেস স্মিথ রেডি হয়ে কোথাও বেরোচ্ছেন। ঝিলামকে দেখে মিস্টার স্মিথ বললেন, এই তো ছিলাম, রামখিলান এক্ষুনি তোমাকে ডাকতে যাচ্ছিল। আমরা আসলে একটু বেরোচ্ছি। আমাদের এখানকার চেরি ব্লুজম ফেস্টিভ্যালের কথা শুনেছ নিশ্চয়ই। আজ তার উদ্বোধন। প্রত্যেক বছর আমরা স্পেশাল গেস্ট হিসেবে নিমন্ত্রিত হয়ে ওখানে যাই। আমাদের ফিরতে রাত হবে। তুমি ঘরেই থেকো কিন্তু। রামখিলার নিচে সার্ভেন্ট কোয়ার্টারে থাকে। কিছু দরকার হলে ওকে বলো, ও এনে দেবে। মিস্টার এবং মিসেস স্মিথ চলে গেলেন। তাদের গাড়িটা বাংলো ছেড়ে বেরোতেই রামখিলান কাকা দরজা বন্ধ করতে এগিয়ে গেলেন। এইসবের মধ্যে ঝিলাম প্রায় ভুলতে বসেছিল গ্লোয়িং ফাঙ্গাসের কথা। হঠাৎ মনে পড়তেই বাগানের দিকে ছুটল, কিন্তু বেড়ার কাছটাতে গিয়ে কোনো ফাঙ্গাস দেখতে পেল না সে। ঠিক এই জায়গাটাতেই তো সে দেখেছিল। তবে যদি ছত্রাকের আলো নিভে গিয়ে থাকে তবে এই অন্ধকারে সেটা আর খুঁজে পাওয়া সম্ভব নয়। ফ্ল্যাশ লাইট অন করে যে দেখবে তারও উপায় নেই। তাড়াহুড়োয় ফোনটাও ঘরে ফেলে এসেছে। অগত্যা অন্ধকারে কিছুটা এগিয়ে গিয়ে খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে বাংলোর একেবারে পিছন দিকে চলে এসেছে সে, কিন্তু কোথাও নেই সেই ফাঙ্গাস। তাহলে হয়তো অন্য কিছুই দেখেছিল এই মনে করে ফিরে আসতে যাবে। হঠাৎ সে দেখতে পেল ঝোপঝাড়ের মধ্যে সাদা মতন কিছু একটা। একটু এগিয়ে গিয়ে দেখল সকালে যে চৌকো মতো আগাছাহীন পরিষ্কার জায়গাটা সে দেখেছিল সেইখানে দুটো হাঁটুর মধ্যে মাথা গুঁজে বসে আছে একটা বাচ্চা মেয়ে। ঝিলাম বলল, কে? আস্তে আস্তে মুখ তুলল মেয়েটা। বয়স 7-8 বছর হবে। দুধের মতো ফর্সা গায়ের রং, কোঁচকানো সোনালি চুল নেমে এসেছে কাঁধ অব্দি। চোখের মণি দুটো অসম্ভব রকমের নীল। হাঁটু অব্দি লম্বা একটা ধুলো মাখা সাদা ফ্রক পরে আছে সে, আর মুখে একটা মায়াময় মিষ্টি হাসি খেলে বেড়াচ্ছে। ঝিলাম আবার জিজ্ঞেস করে, কে তুমি? এই অন্ধকারে এখানে কি করছো? কোথায় থাকো তুমি? ঝিলামের প্রশ্নের উত্তরে হাত তুলে একটা বিশেষ দিক নির্দেশ করে মেয়েটা। ঝিলাম দেখে ছোট্ট আঙ্গুলটা নির্দেশ করছে টাওয়ারের দোতলাটা। মেয়েটা কি বোঝাতে চাইলো বুঝতে না পেরে ঝিলাম বলল, কিন্তু এই সন্ধেবেলায় তোমার একা ঘুরে বেড়ানোটা একদম উচিত নয়। ঝিলামের কথায় খিলখিলিয়ে হেসে ওঠে মেয়েটা। বাচ্চা মেয়েটার প্রাণবন্ত হাসিতে মনটা ভরে যায় ঝিলামের। কি নাম তোমার? মিনি। বাহ, ভারী মিষ্টি নাম তো। তা
এইখানে কি করা হচ্ছে শুনি? এই জায়গাটা আমার খুব পছন্দের। সে তো বুঝলাম, কিন্তু এই ভর সন্ধেবেলায় একা একা ঘুরে বেরিও না। ঠিক আছে দিদি, তাহলে আমি আবার কাল আসবো। এই বলে আবার হেসে ওঠে মেয়েটা। কিছু বলার আগেই দৌড়ে গিয়ে টাওয়ারের সামনে কুয়াশার মধ্যে অদৃশ্য হয়ে যায়। টাওয়ারের পিছন দিকের পাঁচিলটা একটু ভাঙা, সম্ভবত সেখান থেকেই গলে ঢুকেছিল মেয়েটা। ঝিলামের খেয়াল হয় অন্ধকার নামার সঙ্গে সঙ্গে কুয়াশাও জমাট বাঁধতে শুরু করেছে। অতি সাবধানে ঝোপঝাড় এড়িয়ে বাংলোর দিকে ফিরে যায় সে। বাংলোর সামনে আলো জ্বলে উঠেছে। সদর দরজা খোলাই ছিল। ঝিলাম ভেতরে ঢুকে পড়ে। রামখিলান কাকা সার্ভেন্ট কোয়ার্টারের বাইরে কোনো কাজে ব্যস্ত। ঝিলাম যে ঘরে ছিল না সেটা খেয়াল করেনি। ও চুপচাপ দোতলায় নিজের ঘরে চলে এলো। ঘরে গিয়ে মোবাইলটা অন করে আনমনেই গুগলে শিলং লিখে সার্চ করলো সে। এখানে আবার মাঝে মাঝেই নেটওয়ার্ক থাকে না, এর জন্য বাবা মায়ের সঙ্গেও খুবই কম কথা হয়। এখন ভাগ্যবশত নেটওয়ার্কটা আছে, না হলে পুরো সময়টা তার বোরিং কাটত। অন্য সময় হলে মিস্টার এবং মিসেস স্মিথের সঙ্গে গল্প করে কাটিয়ে দিত, কিন্তু আজ তো ওনারাও নেই। গুগলে ওয়েবসাইটগুলো চেক করতে করতে 4 বছর আগের একটা নিউজের হেডলাইনে চোখ পড়ে তার। অ্যারাইভাল অফ ফিউরিয়াস ব্ল্যাক প্যান্থার ইন দ্য হিলস অফ চেরাপুঞ্জি। ঝিলাম আর্টিকেলটা পড়তে শুরু করে। সম্প্রতি চেরাপুঞ্জি শহরের লোকালয় থেকে কিছুটা দূরে পাইন অরণ্যে দেখা গেছে ব্ল্যাক প্যান্থার। স্থানীয় জনগণ সূত্রে জানা গেছে 2 জন জিওলজিস্ট ওই জঙ্গলে গিয়েছিলেন রিসার্চের জন্য, কিন্তু 2 দিন পরেও তারা না ফেরায় স্থানীয় লোকজন ওই জঙ্গলে তাদের খোঁজ করতে যায়। গভীর জঙ্গলের মধ্যে তাদের ছিন্ন ভিন্ন মৃতদেহ খুঁজে পায় তারা। এইরকম ঘটনা আরো কয়েকবার ঘটে এই অঞ্চলে। প্রত্যেক মৃতদেহে ক্ষত এবং আঁচড়ের এইরকম চিহ্ন মেলে, যা দেখে ফরেন্সিক এক্সপার্টরা ধারণা করেছেন এটি ব্ল্যাক প্যান্থার ছাড়া আর কিছু নয়। এছাড়াও মাঝরাতে নাকি শোনা যায় ব্ল্যাক প্যান্থারের চিৎকার। কিন্তু আপাতত যে বিষয়টা নিয়ে গোটা শিলং ভীত সন্ত্রস্ত তা হলো এই এলাকায় কোনো কালেই ব্ল্যাক প্যান্থার ছিল না। তাহলে কোথা থেকে এলো প্রাণীটি, সেই নিয়ে আতঙ্কে রয়েছে স্থানীয় এলাকাবাসী। হঠাৎ ফোনটা বেজে ওঠে। বাবা ফোন করেছে। নেটটা অফ করে ফোন রিসিভ করে সে। ঘুমটা ভেঙে যায় ঝিলামের। দূরে শেয়াল ডেকে চলেছে এক নাগাড়ে। তার মাঝেই একটা অন্যরকম ডাক শোনা যাচ্ছে থেকে থেকেই। ঠিক কোন জন্তুর ডাক ঝিলাম ধরতে পারে না। তার হাত পা ঠান্ডা হয়ে আসে। মনে পড়ে যায় গুগলে দেখা সেই নিউজটার কথা। বাবার ফোন আসায় মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল। সত্যি কি এখানে ব্ল্যাক প্যান্থার আছে? এইমাত্র যে ডাকটা শুনল সেটা কি ব্ল্যাক প্যান্থারেরই ডাক? আজ অনেক রাতে ফিরেছেন স্মিথ দম্পতি। ঝিলাম ঠিক করল কাল এই ব্যাপারে মিস্টার স্মিথকে জিজ্ঞেস করবে সে। পরদিন সকালে ব্রেকফাস্ট টেবিলে কথাটা তোলে ঝিলাম। আচ্ছা আঙ্কেল, কাল ইন্টারনেটে একটা নিউজ দেখলাম এই অঞ্চলে নাকি ব্ল্যাক প্যান্থার দেখা গেছে 4 বছর আগে। একটু হক চকিয়ে গিয়ে মিস্টার স্মিথ বললেন, হ্যাঁ, মানে তুমি ঠিকই শুনেছ। আজ থেকে 4 বছর আগে এখানে ব্ল্যাক প্যান্থারের আনাগোনা শুরু হয়। ওদের জন্যই কেউ জঙ্গলের গভীরে খুব একটা যেতে পারে না। শুনেছি খুব হিংস্র ওরা। এর আগে অনেকে বিভিন্ন কাজে গভীর জঙ্গলে ঢুকেছিল, তারা কেউই আর ফেরেনি। তাই ওই অঞ্চলটাকে সরকারের তরফ থেকে ফরবিডেন ফরেস্ট বলে ঘোষণা করা হয়েছে। এই অবধি বলে থামলেন মিস্টার স্মিথ। খাবারের প্লেটটা ঝিলামের দিকে এগিয়ে দিতে দিতে
মিসেস স্মিথ বললেন, তুমিও বেশি ভেতরে যেও না। ফরবিডেন এরিয়া বলে একটা সাইনবোর্ড দেখতে পাবে, তার মধ্যেই থেকো। ঝিলাম একদিকে মাথা নাড়ল। প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে রেডি হয়েই নিচে এসেছিল। খাওয়া শেষ হতেই বেরিয়ে পড়ল। জঙ্গলের মুখটা খুব একটা ঘন নয়। স্থানীয় মানুষ এই অংশ থেকেই তাদের প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে, কেউ কেউ আবার সেসব বাজারে বিক্রিও করে। মিস্টার স্মিথের থেকে শুনেছে ঝিলাম, অনেক রকম অর্থনৈতিক গুরুত্বপূর্ণ গাছ আছে এই অংশটায়। সেগুলোর কোনোটা থেকে আবার তৈরি হয় বহু মূল্যবান ওষুধ, শৌখিন জিনিস। কিন্তু আপাতত এগুলোর কোনোটাই ঝিলামের আকর্ষণের মূল বিন্দু নয়। সে পাইন গাছ খুঁজে চলেছে, একটা পরিণত সুস্থ পাইন গাছ। কিন্তু এ অঞ্চলে যতগুলো পাইন গাছ রয়েছে তার বেশিরভাগটাই শুকিয়ে গেছে। যেগুলো তরতাজা সেগুলো আবার পরিণত নয়। প্রায় 1 ঘন্টা চিরুনি তল্লাশি করেও একটা মনের মতো পাইন গাছ সে খুঁজে পেল না, যা দিয়ে সে তার রিসার্চের কাজ করতে পারে। ইতিমধ্যে সে খেয়াল করল বেশ অনেকটাই ভেতর দিকে চলে এসেছে সে। সামনে একটা সাইনবোর্ড নজরে এলো, তাতে লেখা আওয়ার ফরবিডেন এরিয়া, আর তার ওপর একটা ব্ল্যাক প্যান্থারের ছবি, একটা কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরা। তার মানে মিসেস স্মিথ যে জায়গাটার কথা বলছিলেন এটাই সেই জায়গা। হঠাৎ তার হাতের ওপর একটা ঠান্ডা স্পর্শ অনুভব করল সে। সঙ্গে সঙ্গে হাড় হিম হয়ে গেল তার। চোখ ফিরিয়ে দেখল আগের দিন বিকেলের সেই বাচ্চা মেয়েটা লিলি। ভয়টা কমে এলো তার। সে বলল, লিলি, তুমি এখানে কি করছো? লিলি উত্তর দেয়, তোমাকে এদিকে আসতে দেখেই তো এলাম। আশ্চর্য ব্যাপার, একটা বাচ্চা মেয়ে তারই পিছন পিছন এতটা এলো আর সে ঘুণাক্ষরেও টের পেল না। মেয়েটা তো তাকে ডাকেও নি। তার মনের কথাটা কিভাবে যেন বুঝে নিয়ে লিলি আবার বলল, আসলে তুমি অনেকটাই দূরে ছিলে কিনা, তাই আর ডাকলাম না। বলেই হেসে উঠল মেয়েটা। তুমি এখানে কি করছো দিদি? আমি এখানে পাইন গাছ খুঁজছি। শুকনো না আবার ছোটও না, বেশ বড় সড়ো গাছ। আচ্ছা লিলি, তুমি তো এখানেই থাকো, তুমি বলতে পারবে এরকম গাছ কোথায় পাবো? লিলি একটু হেসে তারপর বলে, হ্যাঁ, আমি জানি ওই গাছ কোথায় আছে। ওই যে ওই দিকে। লিলি তার ছোট্ট আঙ্গুলটা তুলে একটা জায়গা দেখায়। সেই আঙ্গুল অনুসরণ করে ঝিলাম দেখে ফরবিডেন এরিয়ার ভেতর দিকে নির্দেশ করছে সে। ঝিলাম বলে, কিন্তু ওইদিকে যাওয়া যে বারণ। আমি তো আছি তোমার সাথে, ভয় কিসের? চোখের চাহনি তীক্ষ্ণ হয়ে ওঠে তার। এখন তাকে দেখলে মনেই হবে না এই কিছুক্ষণ আগেও একটা মিষ্টি হাসি লেগেছিল তার মুখে। ভয় পেয়ে যাচ্ছিলাম, বলে ওঠে, আচ্ছা চলো। সাবধানে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে জঙ্গলের নিষিদ্ধ অংশে প্রবেশ করে ওরা দুজন। ঝিলাম চলেছে আগে আগে, লিলি পেছনে। এই জায়গায় জঙ্গলটা বেশ ঘন। সূর্যের আলো প্রায় ঢোকে না বললেই চলে। অবশ্য মানুষের পা পড়ে না এই দিকটায়, তাই এত ঘন। কিছুটা এগিয়ে যেতেই ঝিলামের চোখে পড়ে সারি সারি লাল সবুজ পাইন গাছ। ঠিক যেমনটা খুঁজছিল সে, একেবারে সেই রকম। আনন্দে চেঁচিয়ে উঠে পিছন ফিরে লিলিকে ডাকতে গিয়ে দেখে, কোথায় লিলি? দূর দূরান্ত অব্দি চোখে পড়ছে শুধু জঙ্গল। চিৎকার করে ডাকতে থাকে ঝিলাম, কিন্তু তার নিজের গলার স্বরই বারবার প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে তার কাছে। আশেপাশে ভালো করে খুঁজেছিলাম। আশ্চর্য তো, এই দিনের বেলা যেন ভোজবাজির মতো উধাও হয়ে গেছে মেয়েটা। ঘড়িতে দেখে বেলা 12টা বাজে। এতক্ষণ হয়ে গেল অথচ তার কাজ একটু এগোলো না।
অগত্যা লিলির খোঁজ বাদ দিয়ে কাজে মন দিল সে। কিন্তু মনটা খুব খচখচ করছে। মেয়েটার ওপর মায়া পড়ে গেছে তার। প্রায় আধ ঘন্টা মতো এদিক ওদিক ঘুরে পাইন গাছ স্টাডি করার পর একটা বেশ বড় সড়ো গাছ থেকে রেসিন সংগ্রহ করল। তখনই চোখে এলো কুণ্ডলি পাকানো কালো ধোঁয়া আকাশে উঠে মিশে যাচ্ছে। জঙ্গলের মধ্যে কি আগুন লাগলো? 7-5 ভেবে আগুনের উৎস খুঁজতে এগিয়ে চলছিলাম। বেশি দূর যেতে হলো না। সামনেই দেখতে পেল একটা কাঠের ছোটখাটো কটেজ। তারই চিমনি থেকে ধোঁয়া বেরোচ্ছে। কিন্তু কেউ কি থাকে ওখানে? তাই বা কি করে হবে? জায়গাটা তো ফরবিডেন। নাকি এমনি বেরোচ্ছে ধোঁয়া? আরে ম্যাডাম, আপনি ইধার কি করছেন? একটা চেনা গম্ভীর গলা শুনে পিছন ফিরে তাকায় সে। রামখিলান কাকা? অবাক হয়ে বলেছিলাম, রামখিলান কাকা কি তাকে নজরে রাখছে? এতটা তাকে ফলো করে চলে এসেছে। ফলো না করলে জানবে কি করে সে এখানে? ভাবনাগুলো এলোমেলো হয়ে যায় তার। তাহলে প্রথম দিন থেকে কি তিনিই আড়াল থেকে লক্ষ্য করছিলেন তাকে? প্রথম দিন সেগুন গাছের আড়ালে, তারপর রাত্রিবেলা তার ঘরের সামনে, পরের দিন 3 তলার সেই জানলায়। কিন্তু না, তার ঘরের সামনের সেই ছায়াটা বাদ দিলে প্রত্যেকবারই তো ঝিলামের সঙ্গেই ছিলেন তিনি। মনে মনে বিক্ষিপ্ত ঘটনাগুলো সাজাতে থাকে সে। তা আবার ঘেঁটে যায় রামখিলান কাকার কথায়। একটা গোলাপি রঙের কাপড়ের টুকরো ঝিলামের চোখের সামনে তুলে ধরে চোখ সরু করে বলেন, ম্যাডাম লাঞ্চের জন্য আপনার খোঁজ করতে পাঠিয়েছে আমাকে। কাঁটাতারে এটা আটকে থাকতে দেখে বুঝলাম আপনি ইধারই এসছেন। ঝিলাম দেখে গোলাপি কাপড়ের টুকরোটা তারই জামার অংশ। অসাবধানতাবশত ছিঁড়ে গিয়ে কাঁটাতারে আটকে গেছিল। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। তার মানে রামখিলান কাকা আর যাই হোক তাকে নজরে রাখছে না। দুজনে ফিরে চলে বাংলোর দিকে। ফরবিডেন এরিয়া টপকে বেরোনোর পর রামখিলান কাকাকে সে জিজ্ঞেস করে। ওই কটেজটা কিসের? হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে পড়েন রামখিলান কাকা। বলেন, ও কুছ নেই ম্যাডাম, ওরা কোটেজ ওটা। ছোট থেকে বাপ দাদাজির কাছে শুনেছি এটা নাকি ইংরেজদের আমলের। ভারতীয় বিপ্লবীরা তাদের গুপ্ত আস্তানা হিসেবে এটাই বানিয়েছিল। এর বেশি আমি কিছুই জানি না ম্যাডাম। ঝিলাম আর কথা বাড়ায় না। বাংলোয় ফিরে এসে ল্যাপটপ এবং ফাইলপত্র নিয়ে কাজ করতে বসে যায় সে। কিছু জিনিস আজই মেল করে ইনস্টিটিউটে পাঠাতে হবে তাকে। কিন্তু কিছুতেই কাজে মন লাগছে না তার। আজ সকালের ঘটনাগুলো বারবার মনে পড়ছে। জঙ্গলের মধ্যে ওই কটেজটা, তার থেকে বেরোনো ধোঁয়া, রামখিলান কাকার হঠাৎ চলে আসা, আর আর লিলির অন্তর্ধান। সবকিছু যেন কেমন রহস্যে মোড়া। ওই কটেজটা যদি পোড়োই হয়ে থাকে, তবে চিমনি থেকে ধোঁয়া বেরোচ্ছিল কিভাবে? আর যদি কেউ ওখানে থেকেও থাকে, তাহলে রামখিলান কাকাই বা মিথ্যে বলে তা এড়িয়ে গেলেন কেন? এছাড়াও প্রথম দিন থেকে যে অদ্ভুত ঘটনাগুলো ঘটে চলেছে তার সঙ্গে, অনেক ভেবেও তার ব্যাখ্যা মেলেনি। ঝিলাম ঠিক করল ওই কটেজে সে আবার যাবে, এবং আজ রাতেই সবাই ঘুমিয়ে পড়লে যতক্ষণ না সে জানছে সেখানে কি আছে, সে কাজে মন বসাতে পারবে না। তার কেন জানি না মনে হচ্ছে ওই কটেজেই তার সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। জঙ্গলের মধ্যে দিয়ে টর্চ হাতে অতি সাবধানে পা ফেলে এগিয়ে চলেছে ঝিলাম। জঙ্গলের ভিতরে ঢোকার আগে একটা মরা গাছ থেকে একটা শক্ত ডালও ভেঙে নিয়েছে। কোনো জন্তু আক্রমণ করলে তাকে ঠেকাতে কাজে লাগবে। রাত 9টায় ডিনার সেরে ঘরে এসে রুস্যাকটায় প্রয়োজনীয় কিছু জিনিস গুছিয়ে নিয়েছিল, যেমন তার এক্সকারশন কিটের ছুরি, কাঁচি, গ্লাভস, ব্লেড, দেশলাই এবং এক টুকরো কাপড়।
এসব কি কাজে লাগবে সে জানে না, তবুও দরকার হতে পারে ভেবে নিয়ে নিয়েছিল, সাথে টর্চ এবং মোবাইল ফোন। সে জানত মিস্টার এবং মিসেস স্মিথ রাত 11টার মধ্যে শুয়ে পড়েন এবং রামখিলান কাকা রাত 8টার পরই আফিমের নেশায় আচ্ছন্ন হয়ে থাকে। ফলে 12টা বাজতেই ঘরের আলো নিভিয়ে সে ব্যালকনির পাশের জলের পাইপ বেয়ে নেমে এসেছিল নিচে। তারপর বাংলোর পিছন দিকের ভাঙা পাঁচিল গলে বেরিয়ে জঙ্গলে প্রবেশ করে। হাঁটতে হাঁটতে সে ফরবিডেন এরিয়ার কাছে এসে পড়েছে। তারপর সকালের মতো একইভাবে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে ভেতরে ঢুকেছে। দূরে পরপর কয়েকটা শেয়াল ডেকে উঠল। আজ তাকে জানতেই হবে কি রহস্য লুকিয়ে আছে ওই কটেজে। মিনিট 10 পর ওই কটেজের সামনে পৌঁছে গেল ঝিলাম। কটেজের দিকে তাকাতেই তার সন্দেহ বিশ্বাসে পরিণত হলো। জানলার ঝাপসা কাঁচের মধ্যে হালকা আলো জ্বলছে এবং ঠিক সকালের মতোই ধোঁয়া বেরোচ্ছে চিমনি থেকে। তার মানে সত্যি কেউ থাকে ওখানে। ঝিলাম ঝোপঝাড়ে নিজেকে আড়াল করে কটেজের পিছন দিকটায় গেল। দূরে কাঁচের জানলা রয়েছে পিছন দিকটায়। একটা জানলার কাছে গিয়ে পাল্লাটা অল্প ফাঁক করে ভেতরটা দেখার চেষ্টা করলো। সেরকম কিছুই চোখে পড়ল না। কতগুলো কাঠের বাক্স থরে থরে সাজানো রয়েছে আর 2টো চেয়ার। পাল্লাটা বন্ধ করে এবার পাশের জানলাটার কাছে সরে এলো। জানলায় চোখ রাখার সঙ্গে সঙ্গে চমকে উঠল। গোটা ঘরটা জুড়ে 4-5টা কাঠের টেবিল, প্রত্যেকটার ওপর সার দেওয়া কাঁচের জার। ভিতরের বর্ণহীন তরল পদার্থের মধ্যে ভাসছে মানুষের হৃৎপিণ্ড। আর একটা টেবিলের সামনে দাঁড়িয়ে কতগুলো ফাঁকা জারের মধ্যে ওই তরল ঢালছে রামখিলান কাকা। ঝিলাম ভাবল, ঠিক দেখছে তো, এখানে তাহলে বেআইনিভাবে হৃৎপিণ্ড পাচারের কাজ চলছে। ঠিক তখনই কিছু বাচ্চার কান্না ভেসে আসে কটেজের ভেতর থেকে। ঝিলাম ভয় পেয়ে সরে আসতে যায়। তার হাত লেগে জানলার আধখোলা পাল্লাটায় জোরে আওয়াজ হয়। রামখিলান কাকা জানলার দিকে তাকায় সেই আওয়াজ পেয়ে, কিন্তু তার দৃষ্টিগোচর হওয়ার আগেই ঝিলাম পালিয়ে যায়। ছুটতে ছুটতে সে শুনতে পায় তার পিছনে তাড়া করে আসছে একজোড়া পায়ের আওয়াজ। মুখ ফিরিয়ে দেখার চেষ্টা করে সে। অনেকটা পিছনে মানুষের একটা অবয়ব দেখতে পায়। রামখিলান কাকা নয়, অন্য কেউ। তার হাতে ধরে আছে একটা লোহার চেন। চেনটার অপর প্রান্তে বাঁধা রয়েছে একটা জন্তু। অন্ধকারের জন্য বোঝা যাচ্ছে না সেটা ঠিক কি। তখনই একটা চিৎকার শোনা যায়, কোনো হিংস্র জন্তুর চিৎকার। ব্ল্যাক প্যান্থার। ঝিলাম তাড়াতাড়ি করে বাংলার পেছন দিকে ভাঙা পাঁচিল গলে চলে আসে ভেতরে। আবার পাইপ বেয়ে উঠে যায় তার ঘরে। অ্যালার্মের আওয়াজে ঘুম ভাঙল ঝিলামের। অনেক রাতে ঘুম এসেছে তার। শুয়ে শুয়ে ভাবছিল পরপর ঘটে যাওয়া ঘটনাগুলো। এলোমেলো ঘটনাগুলো জোড়ার চেষ্টা করছিল। কাল অনেকবার ব্ল্যাক প্যান্থারের ডাক কানে এসেছে। আর ওই লোকটি বা কে যে তাকে তাড়া করছিল, এসব ভাবতে ভাবতে দেরিতে ঘুম এসেছিল। সকালে উঠে ফ্রেশ হয়ে নিচে গেল ব্রেকফাস্টের জন্য। নিচে গিয়ে দেখতে পেল মিস্টার এবং মিসেস স্মিথকে। হল ঘরের এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রামখিলান কাকা। গাছে জল দেওয়া হয়নি বলে তাকে বকছেন মিসেস স্মিথ। ঝিলামকে আসতে দেখে আর চোখে তাকালেন তার দিকে। ঝিলাম তাড়াতাড়ি খেয়ে নিল। তারপর মিসেস স্মিথকে বলল তার শরীরটা আজ একটু খারাপ, তাই জঙ্গলে যাবে না। তার বদলে মিসেস স্মিথকে বাড়ির কাজে সাহায্য করবে। মিস্টার এবং মিসেস স্মিথ সম্মতি জানালেন।
সারা দিনে সে লক্ষ্য করল নানা রকম অজুহাতে রামখিলান কাকা তার সামনে আসছেন না, আর প্রত্যেকবার তাকে লক্ষ্য করছেন। ঝিলামের মনে হলো, তাহলে কি রামখিলান কাকা জেনে গেছেন যে কাল রাতে সে ওই কটেজে গিয়েছিল? তারপর মনে হলো, না, কাল রাতে রামখিলান কাকা তাকে দেখতে পায়নি, আর ওই লোকটিরও অত দূর থেকে তাকে দেখতে পাওয়ার কথা নয়। সে হয়তো একটু বেশি চিন্তা করছে। প্রথমে ভেবেছিল মিস্টার এবং মিসেস স্মিথকে কালকের ঘটনাটা জানাবে, কিন্তু শেষ অবধি জানায়নি, কারণ তার কাছে কোনো প্রমাণ নেই। প্রমাণ ছাড়া ওনারা তাকে বিশ্বাস করবেন কেন? আর কাল ওই লোকটা তাকে দেখে নেওয়ার পর সব প্রমাণ যে কটেজ থেকে সরিয়ে ফেলবে না, তার কি সিওরিটি আছে? কাজ সেরে বাগানে একটু হাঁটতে বেরিয়েছিল সকালে, তখনই একটা চিঠি এলো। পিয়ন এসে দিয়ে গেল। এই বাড়িতে কেউ মোবাইল ফোন ব্যবহার করে না, তাই চিঠি ভরসা। রামখিলান কাকা কিছু একটা আনতে দোকানে গেছেন, মিস্টার স্মিথও বাড়িতে নেই, তাই ঝিলাম নিয়ে নিল চিঠিটা। মিসেস স্মিথকে দিয়ে দেবে সে। এই প্রথম মিস্টার এবং মিসেস স্মিথের ঘরে ঢুকলো ঝিলাম। মিসেস স্মিথ বিছানায় বসে বই পড়ছিলেন। তাকে বসতে বললেন চেয়ারে। হাত বাড়িয়ে চিঠিটা তাকে এগিয়ে দিল সে। তিনি চিঠিটা পড়তে শুরু করলেন। ততক্ষণ ঘরটা একটু দেখে নিচ্ছিল ঝিলাম। আসবাবপত্র বিশেষ নেই, একটা বিছানা, ড্রেসিং টেবিল, আলমারি আর একটা রাইটিং ডেস্ক। পুরো ঘরটা জুড়ে অসংখ্য পুরনো ছবি, সম্ভবত স্মিথ ফ্যামিলির সদস্যদের। মিস্টার এবং মিসেস স্মিথের বিয়ের ছবিও আছে কয়েকটা। ভদ্রমহিলা অল্প বয়সে অসম্ভব সুন্দরী ছিলেন, তা অবশ্য এখনো বোঝা যায়। একটা ছবিতে চোখ আটকে গেল ঝিলামের। ছবিটার দুদিকে দাঁড়িয়ে আছেন স্মিথ দম্পতি, আর তাদের মাঝখানে কোলে একটা কালো বিড়াল হাতে দাঁড়িয়ে আছে বছর 7 একটা বাচ্চা মেয়ে। পরনে সাদা ফ্রক, সোনালি চুল লাল ফিতে দিয়ে বাঁধা, একটা মিষ্টি হাসি খেলছে তার সুন্দর মুখটায়। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল ঝিলামের, কারণ ছবির মেয়েটা আর কেউ নয়, লিলি। মিসেস স্মিথ ততক্ষণে চিঠিটায় চোখ বুলিয়ে বললেন, আমার এক বান্ধবীর চিঠি। ওর ম্যারেজ অ্যানিভার্সারির পার্টিতে ইনভাইট করেছে আমাদের দুজনকে আজ সন্ধেবেলায়। তারপর ঝিলামকে ছবিটার দিকে তাকিয়ে থাকতে দেখে বললেন, ওই ছবিটা 4 বছর আগে তোলা। ওই যে বাচ্চা মেয়েটাকে দেখছো, ও লিলি, আমার বোনের মেয়ে। খুব ছোটবেলায় বাবা মা মারা যায়, আমাদের কাছেই মানুষ হোক। ঝিলাম বলে ওঠে, এখন কোথায় লিলি? মিসেস স্মিথের মুখটা ছোট হয়ে যায়। তিনি বললেন, মারা গেছে। বাগানে খেলার সময় গলায় বিষাক্ত কাঁটা ফুটে মারা যায়। জানো, ও খুব আদরের ছিল। ঝিলাম আর কোনো কথা বলতে পারে না। লিলি মারা গেছে 4 বছর আগে। তাহলে তাহলে এর আগে ঝিলাম যাকে দেখেছে সে লিলি নয়, লিলির আত্মা। মিসেস স্মিথ আরও একটা ছবি দেখান তাকে, লিলির বাবা আর মায়ের ছবি, আর তাদের কোলে ছোট্ট লিলি। কোনো মতে কথা শেষ করে নিজের ঘরে ফিরে আসেও। বিকেলবেলা তাকে হল ঘরে আসতে বলেছেন মিসেস স্মিথ। সম্ভবত বেরোনোর আগে একবার দেখা করবেন। আবার বৃষ্টি নেমেছে আজ, সঙ্গে ঠান্ডা হাওয়া বইছে, তাই ফোনের নেটওয়ার্কও হাওয়া। তার ওপর আবার লোডশেডিং সেই দুপুর থেকে। হল ঘরে এসে সে দেখে স্মিথ দম্পতি এবং রামখিলান কাকা দাঁড়িয়ে। মিস্টার স্মিথ বললেন, ঝিলাম, আমাদের একটা ইনভিটেশন আছে, সেইখানেই যাচ্ছি আমরা। কিন্তু আজ শরীরটা একটু খারাপ লাগছে, তাই ভাবছি নিজে ড্রাইভ করব না।
রামখিলানি গাড়ি চালিয়ে নিয়ে যাবে। তুমি সাবধানে থেকো কিন্তু। বলে সদর দরজায় বাইরে থেকে তালা দিয়ে চলে গেলেন তারা। ঝিলামের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সার্ভেন্ট কোয়ার্টারটা একতলাতেই। সিঁড়ির পাশের প্যাসেজটা ধরে 5 মিনিট গেলে বাংলোর একেবারে পিছনের অংশের শেষ ঘরটায় থাকেন রামখিলান কাকা। ঘরে দামি বিশেষ কিছু নেই বলে খোলাই থাকে ঘরটা। এখন তিনি বাড়িতে নেই। এই সময় ঘরটা সার্চ করে যদি কোনো প্রমাণ পাওয়া যায় সেই আশা ওইদিকে পা বাড়াইছিলাম। হাতে মোমবাতি নিয়ে অন্ধকারের মধ্যে খুঁজে নেয় ঘরটা। দরজাটা ভেজানো ছিল। খুলে ঢুকে পড়ল ভেতরে। ঘরে একটা খাট আর একটা চেয়ার, একপাশে একটা স্টিলের ট্রাঙ্ক, তাতে তালা দেওয়া নেই। ট্রাঙ্কটা খুলে দেখে সে কয়েকটা পুরনো জামা কাপড় আর একটা দাঁত ভাঙা চিরুনি। ট্রাঙ্কের একদম নিচে একটা ডায়েরি। ডায়েরিটা খুলে টর্চ ফেলে পাতাগুলো উল্টাতে থাকে। প্রত্যেক পাতায় একটা করে লোকের ছবি লাগানো আর তার উপর লাল কালিতে ক্রস দেওয়া পুরো ছবিটা জুড়ে। একটা পাতায় একই সাথে দুজনের ছবি, একজন ভদ্রলোক এবং একজন মহিলার, তাতেও একই চিহ্ন। ছবিটা চিনতে পারেছিলাম লিলির বাবার আর মায়ের ছবি। তার পরের পাতা উল্টাতে আরো অবাক হয় ও। পরবর্তী ছবিটা লিলির, তাতেও ক্রস চিহ্ন, এবং এবং যাদের ছবি আছে তারা সবাই মৃত। তার মানে কি এদের সবাইকে খুন করা হয়েছে? পরের পাতাটা উল্টাতেই বুক কেঁপে ওঠে তার। এ কি দেখছে সে? তার নিজের ছবি পরের পাতাটায়, কিন্তু ওই ক্রস চিহ্নটা নেই। এই ছবিটা তো তার মামা পাঠিয়েছিলেন মিস্টার স্মিথকে ঝিলামের পরিচয় হিসেবে। তার মানে এরপর কি সে নিজেই খুন হতে চলেছে? চটপট মোবাইল অন করে তার মামাকে ফোন করতে যায়, কিন্তু হতাশ হয়ে বলে, শিট, নেটওয়ার্কটাও নেই। দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে আসেও। মনস্থির করে কাল সকালেই মিস্টার এবং মিসেস স্মিথকে সব বলবে সে। সদর দরজার কাছে আসতেই চমকে উঠেছিলাম। দরজাটা খোলা এবং তার সামনে দাঁড়িয়ে রয়েছেন কেউ, মিসেস স্মিথ। ওনারা তো চলে গিয়েছিলেন, হয়তো কিছু ফেলে গেছেন, তাই নিতে এসেছেন। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সে বলে ওঠে, আন্টি, আপনারা হয়তো জানেন না, জঙ্গলের মধ্যে ওই কটেজটা, ওখানে ওখানে চোরা পাচার চলছে হিউম্যান অর্গানের। আর আপনাদেরই অলক্ষ্যে সেসব করছেন রামখিলান কাকা। এমনকি লিলি এবং ওর মা বাবাকেও সম্ভবত ষড়যন্ত্র করে মেরে ফেলা হয়েছে। কথাগুলো শুনে মিসেস স্মিথের চোখের ভাষা বদলে যায়। তিনি চেঁচিয়ে বলেন, এসব আমি কি শুনছি রামখিলান? ঝিলাম লক্ষ্য করল তার কয়েক হাত পিছনে এসে দাঁড়িয়েছে রামখিলান। তার মাথা নিচু। ধীরে ধীরে মাথা তোলে সে। হঠাৎ বিকট অট্টহাসিতে গম গম করে উঠল পুরো করিডোরটা। রামখিলান কাকা এবং মিসেস স্মিথ হেসে চলেছেন ক্রমাগত। হতভম্বের মতো চেয়ে থাকেছিলাম। এবার মিসেস স্মিথ বলে ওঠেন, আমাদের বাড়িতে থেকে আমাদের বিরুদ্ধেই প্রমাণ জোগাড় করছিলে? কি ভেবেছ তোমাকে আমরা ছেড়ে দেব? অনেকবার তোমায় সাবধান করা হয়েছিল, কিন্তু ভালো কথা তোমার পছন্দ হলো না। এত কৌতূহল তোমার, তোমার এই কৌতূহলই তোমায় শেষ করবে। তার কথা শেষ হতেই আরো একটা কণ্ঠস্বর শোনা যায় সিঁড়ির ওপর থেকে। বন্ধুর ভাইজি বলে তোমাকে অনেক ছাড় দেওয়া হয়েছিল ছিলাম, কিন্তু আর তো ছাড়া যাবে না তোমায়। অনেক কিছু জেনে ফেলেছো তুমি। যেখানে আমরা 6 বছরের একটা বাচ্চাকে ছাড়িনি, সেখানে তুমি তো কোন ছাড়। ঝিলাম এবার সবটা বুঝতে পারে। এই চোরা কারবারের মূল কাণ্ডারি তাহলে স্মিথ দম্পতি। 6 বছরের বাচ্চা বলতে তিনি কি
লিলিকে বোঝাতে চাইলেন? ঝিলাম দেখল তিনি সিঁড়ি দিয়ে নিচে নামছেন। তবে যে তাকে বলা হয়েছিল তিনি ওপরে উঠতে পারেন না, সেটা মিথ্যে। তার মানে এর আগে তিনি নজর রাখছিলেন ঝিলামের ওপর। তার হাতে ধরা আছে দুটো লোহার চেন, সেটা বাঁধা দুটো জন্তুর গলায়। কুচকুচে কালো চেহারা তাদের, দুজোড়া চোখ অন্ধকারে জ্বলছে। ব্ল্যাক প্যান্থার। কিন্তু অবাক হতে ঝিলামের আরো কিছু বাকি ছিল। মিসেস স্মিথ হেসে বললেন, অ্যাডাম, এবার তোমার প্রিয় পোষ্যদেরকে তাদের শিকার ধরার অনুমতি দাও। কথাটার মানে বুঝতে অসুবিধা হয় না ঝিলামের। শিকার বলতে তাকেই বুঝিয়েছে মিসেস স্মিথ। ঝিলাম আর একটুও সময় নষ্ট না করে ছুটে বেরোতে যায় বাইরে। মিসেস স্মিথ তাকে আটকানোর চেষ্টা করতেই যেন এক দানবীয় শক্তি ভর করে ঝিলামের ওপর। এক ঝটকায় মিসেস স্মিথকে সরিয়ে দিল সে। জোরে চিৎকার করে মিসেস স্মিথ হুমড়ি খেয়ে পড়লেন দরজার কাছে। গায়ের সমস্ত শক্তি দিয়ে দৌড়ে পালাতে লাগলো ঝিলাম। পিছনে ব্ল্যাক প্যান্থার নিয়ে তাড়া করে আসছেন মিস্টার স্মিথ। মেইন গেটের সামনে আসতেই ছিলাম দেখল এক অদ্ভুত দৃশ্য। একটা বড় গাছের নিচে চুপচাপ বসে পড়েছে ব্ল্যাক প্যান্থার দুটো, যেন কেউ হিপনোটাইজ করে রেখেছে তাদের। আর আর সামনে দাঁড়িয়ে আছে লিলি। মেইন গেটটা হঠাৎ নিজে থেকেই খুলে গেল। লিলি তাকে ইশারায় পালিয়ে যেতে বলছে। প্রিয় পোষ্যদের অবাধ্যতা দেখে মিস্টার স্মিথ ভয়ঙ্কর রেগে গেছেন ততক্ষণে। এরকম তো আগে কখনো করেনি ওরা। তিনি লিলিকে দেখতে পাচ্ছেন না, তাই বোঝেননি ওদের এই অবাধ্যতার কারণ। কোমর থেকে একটা ধারালো ছুরি বের করে তেড়ে আসেন ঝিলামের দিকে। ঝিলাম এবার কোনো দিকে না তাকিয়ে ছুটতে শুরু করে। বৃষ্টি তখনও হয়ে চলেছে ঝমঝমিয়ে। 15 মিনিটের রাস্তা মাত্র 5 মিনিটে শেষ করে সে এসে দাঁড়ায় সেই বাস স্ট্যান্ডের শেডের তলায়। মোবাইলটা অন করেও টাওয়ার এসেছে কিছুটা। ফোন বুকে সেভ করা নাম্বারগুলো এলোপাথারি স্ক্রল করে চলে। সে বুঝে উঠতে পারে না এই সময় কার কাছে সাহায্য চাইবে সে। হঠাৎ একটা নামে স্থির হয় তার চোখ, এসিপি দেবাদিত্য ঘোষ। আর কিছু না ভেবে ডায়াল করা নম্বরটা। হ্যালো, এসিপি দেবাদিত্য ঘোষ স্পিকিং। স্যার, আমি ঝিলাম চ্যাটার্জি। আপনি এক্ষুনি ব্লু অর্কিড বাংলোর সামনে বাস স্ট্যান্ডটায় চলে আসুন স্যার, আমি ওখানেই আসছি। ঝিলাম, আর ইউ ওকে? স্যার, আমি খুব বিপদে পড়ে আপনাকে ফোন করছি। আপনি এলে সব বলবো, আর দেরি করবেন না স্যার, প্লিজ। ওকে ঝিলাম, আমি 10 মিনিটের মধ্যে আসছি, ডোন্ট ওয়ারি। ফোনটা কেটে দিয়েছিলাম। ভাবতে থাকে এর মধ্যে যদি মিস্টার স্মিথ চলে আসেন। কিন্তু সেরকম কিছুই ঘটে না। কিছুক্ষণ পরে এসিপি স্যারের গাড়ি এসে থামে। তিনি নেমে এসে দেখেন ঠান্ডায় এবং ভয়ে ঝিলাম তখন রীতিমতো কাঁপছে। ঝিলাম, ইজ এনিথিং রং? আমি যেতে যেতে আপনাকে সব বলছি স্যার, চলুন শিগগির, আর একটুও সময় নষ্ট করা যাবে না। এই বলে তারা দুজনে গাড়িতে ওঠে। ঝিলাম দেখে গাড়িতে আরও 2জন কনস্টেবল এবং একজন মহিলা কনস্টেবলও রয়েছেন। গাড়ি ছুটতে শুরু করে ব্লু অর্কিড বাংলোর দিকে। বাংলোর গেটের সামনে এসে থামলো গাড়িটা। আস্তে আস্তে ঝিলাম এসিপি স্যারকে সব ঘটনা বলেছে, তার সঙ্গে যা যা ঘটেছে এই কদিন। এসিপি স্যার ইতিমধ্যে থানায় ফোন করে জঙ্গলের মধ্যে ওই কটেজে ফোর্স পাঠাতে বলেছেন। গাড়ি থেকে নেমে তারা দেখে মিস্টার স্মিথ মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন। ঝিলামকে তাড়া করতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান তিনি, এবং তার হাতে ধরা ধারালো ছুরিটা গেঁথে যায় তারই পায়ে। বাড়ির ভিতর থেকে অ্যারেস্ট করা হয় মিসেস স্মিথকে, কিন্তু কেয়ারটেকারকে পাওয়া গেল না গোটা বাড়িতে। ঝিলামের কথায় মিস্টার এবং মিসেস স্মিথকে গাড়িতে পাহারায় রেখে এসিপি, ঝিলাম এবং একজন কনস্টেবল বাংলোর পিছনে টাওয়ারটায় গেলেন। প্রথম দিনই টাওয়ারটা ঝিলামের কৌতূহলের কেন্দ্র ছিল। একটা পাথর দিয়ে মারতেই খুলে গেল তালাটা।
টর্চ জ্বালিয়ে ভেতরে ঢুকলো তারা। ভেতরে সুইচ বোর্ড হাতড়ে আলো জ্বালতেই চোখে পড়ল থরে থরে সাজানো গোটা 50 কাঠের বাক্স, ঠিক যেমনটা ঝিলাম দেখেছিল ওই কটেজে। বাক্সগুলো খুলতেই বেরিয়ে এলো কাঁচের জার, আর তার মধ্যে রাখা মানুষের হৃৎপিণ্ড। চমকে উঠে এসিপি বললেন, ও মাই গড, কি সাংঘাতিক! এরপর তারা দোতলায় উঠলেন। ঘরটা মোটামুটি ফাঁকাই। একটা পুরনো খাট আর একটা টেবিলের ওপর পুরনো একটা বাক্স। বাক্সটার মধ্যে বাচ্চাদের কয়েকটা পুরনো জামা আর একটা ছেঁড়া পুতুল ছাড়া কিছুই পাওয়া গেল না। ঝিলাম মন দিয়ে দেখতে থাকে সেগুলো। জামাগুলো লিলির। এই ঘরেই তার মানে লিলি থাকতো। ঝিলামের হঠাৎ মনে পড়ে যায় প্রথম দিন যখন সে লিলিকে জিজ্ঞেস করেছিল সে কোথায় থাকে, লিলি তখন এই দোতলার দিকেই দেখিয়েছিল। ঝিলামের চোখ ভারী হয়ে জলের ধারা গড়িয়ে পড়ে গাল বেয়ে। হঠাৎ এসিপি স্যার চিৎকার করে ওঠেন, মিস্টার দাস, এদিকে আসুন, কুইক! এই দেওয়ালটা একটু অন্যরকম লাগছে। সামথিং ইজ রং হিয়ার। ঝিলাম দেখল ওইখানের দেওয়ালটা সামান্য উঁচু মতো। এসিপির নির্দেশে সেদিকে এগিয়ে যায় কনস্টেবল। এসিপি স্যার ওই দেওয়ালটায় সামান্য টোকা মেরে বলেন, যা ধরেছি ঠিক তাই। জায়গাটা ফাঁপা মিস্টার দাস, এই দেওয়ালটা এক্ষুনি ভাঙতে হবে। ততক্ষণে পুলিশ ফোর্সও এসে গেছে বাংলোয়। কটেজ রেড করে তারা রামখিলানকে হাতে নাতে ধরেছে এবং সেখান থেকেও পাওয়া গেছে হিউম্যান অর্গান। কয়েকজন কনস্টেবল এসে যন্ত্রপাতি দিয়ে দেওয়ালটা ভাঙতেই বেরিয়ে এলো 3 ফুটের একটা কঙ্কাল। কঙ্কালটা আর কারোর নয়, ছোট্ট লিলির। ঝিলামরা এরপর নিচে নেমে আসে। বাংলোটা, টাওয়ার এবং কটেজ সিল করে দিয়েছে পুলিশ। রামখিলান, মিস্টার এবং মিসেস স্মিথকেও থানায় নিয়ে যাওয়া হয়েছে। ছোট্ট কবরটার ওপর একগুচ্ছ সাদা লিলি ফুল রাখে ঝিলাম। কবরের ওপর পাথরের ক্রস চিহ্ন, তার নিচে লেখা লিলি ব্রাউন 2004 to 2010। ঝিলামের স্পেশাল রিকোয়েস্টে এই কবরটি বানানোর ব্যবস্থা করেছেন এসিপি দেবাদিত্য ঘোষ। তবে লিলির কথা সে কাউকে জানায়নি, এসিপি স্যারকেও না। কাল রাতে ঝিলামকে একটা গেস্ট হাউসে থাকার ব্যবস্থা করে দিয়ে তিনি থানায় গিয়েছিলেন। আজ সকালে তাই ঝিলাম একাই এসেছে ব্লু অর্কিড বাংলোয় তার জিনিসগুলো নিতে। অবশ্য তার সঙ্গে 2জন কনস্টেবলকে পাঠিয়েছেন এসিপি। তিনি নিজে সঙ্গে আসতে পারেননি ঠিকই, কিন্তু বলেছেন ফেরার সময় তিনি অবশ্যই আসবেন। ঝিলাম, তোমার কাজ হয়েছে? পিছন ফিরে ঝিলাম দেখে এসিপি স্যার চলে এসেছেন। সে বলল, হ্যাঁ স্যার। স্যার, ওনারা কিছু স্বীকার করেছেন? হ্যাঁ, তোমাকে বলছি সবটা। মিস্টার স্মিথ যেই হসপিটালে কাজ করতেন ওখান থেকে ওকে কয়েক বছর আগে বহিষ্কার করা হয়, আর ও ডাক্তারি লাইসেন্সও কেড়ে নেওয়া হয়, কারণ তিনি বেআইনিভাবে হিউম্যান হার্ট পাচারের সঙ্গে যুক্ত ছিলেন। সেটা তুমি ভালো করেই জানো। তারপর তিনি শিলংয়ে চলে আসেন এবং পাকাপাকিভাবে থাকতে শুরু করেন, আর বলে বেড়ান যে তিনি রিটায়ার করেছেন। কিন্তু তলে তলে এখানেও বেআইনি কারবার চালিয়ে যেতে থাকেন, আর তাকে সাহায্য করেন তার স্ত্রী। ছোট বাচ্চাদের ধরে এনে ওই কটেজে নিয়ে যাওয়া হতো, তারপর অজ্ঞান করে তাদের হার্ট আলাদা করে নেওয়া হতো। কাজ হয়ে গেলে তাদের মেরে ফেলে মৃতদেহগুলো বাংলোর পিছনে একটি বড় গর্তে ফেলে গর্ত বুঝিয়ে দেওয়া হতো। আর এইসব কাজে সাহায্য করত ওই কেয়ারটেকার রামখিলান। লোকটি স্থানীয় খাসি উপজাতির লোক, বহু বছর ধরে মিস্টার স্মিথের বাড়িতে কাজ করছে, টুকটাক 5-4 মাস খাটে। এছাড়াও ওকে দিয়ে এই চোরা কারবারের অনেক কাজ করেন মিস্টার স্মিথ। বিশ্বস্ত হওয়ায় এইসব কাজ দেখাশোনা ওই করে। এদিকে যাতে কেউ না আসে তার জন্য ভূতের মিথ্যে গল্প রটানো হয়। আর এতদিন যে ব্ল্যাক প্যান্থারের কথা শোনা যাচ্ছিল সেটা সত্যি। ওই ব্ল্যাক প্যান্থার দুটো মিস্টার স্মিথের পোষা এবং ট্রেনিং দেওয়া। ওই জঙ্গলে কেউ যাতে ঢুকতে না পারে তাই ব্ল্যাক প্যান্থার দুটোকে ছেড়ে রাখা হতো। র্যান্ডম জেরার মুখে এসব কথা স্বীকার করেছেন তারা 3 জনই। আর কালকের এই কঙ্কালটা মানে লিলি ব্রাউন, মিসেস স্মিথের বোনের মেয়ে। লিলির বাবা মা এইসব কারবারের কথা জেনে যাওয়ায় তাদেরকেও মেরে ফেলা হয়, গাড়ির ব্রেক ফেল করিয়ে। আর তারপর লিলিকেও। লিলি ওই জঙ্গলে বাচ্চাদের কান্নার আওয়াজ শুনে সেই কথা মিসেস স্মিথকে জানিয়েছিল,
এবং কৌতূহলবশত বারবার ওখানে যেত। তারপরেই রামখিলানকে দিয়ে লিলিকে মেরে ফেলা হয়। ওই ব্ল্যাক প্যান্থার দুটোর কি হলো? ওই দুটোকে কাল রাতে জঙ্গলের মধ্যে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। তারপর বন দপ্তরকে খবর দিতে ওরা এসে নিয়ে গেছে। ঝিলাম একটা দীর্ঘশ্বাস ফেলে। তারা দুজন এরপর গাড়ির দিকে এগিয়ে যায় ফেরার জন্য। গাড়ি স্টার্ট দিতেই সে একবার শেষবারের মতো দেখে নেয় বাড়িটা। হঠাৎ চোখে পড়ে ছাদে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে হাত নাড়ছে তাকে বিদায় জানাতে। লিলি। চোখ ভিজে যায় ঝিলামের। সেও হাত নাড়তে থাকে। সারা শহর আজ সেজে উঠেছে। আজ থেকেই শুরু চেরি ব্লসম ফেস্টিভ্যাল। এই সুন্দর শহরটাও যে এরকম দুর্ধর্ষ একটা অপরাধের সাক্ষী হতে পারে তা এখনো ভাবতে পারছে না ছিলাম। রিসার্চের বাকি কাজটুকু সে গেস্ট হাউসে থেকেই শেষ করবে, এসিপি স্যারের তত্ত্বাবধানে। কিন্তু কখনোই সে ভুলতে পারবে না ব্লু অর্কিড বাংলো আর লিলিকে।